তাহলে ম্যালেরিয়া পরজীবী কি? এককোষী হ্যাপ্লয়েড। এরা বাস করে কোথায়? মেরুদণ্ডী প্রাণীদের রক্তেও এরা বাস করতে পারে, আবার মশকির লালাগ্রন্থিতে এরা বাস করতে পারে। তো এখন কথা হলো, মশকির লালাগ্রন্থিতে যখন এরা থাকে তখন কিন্তু তারা মশকির কোনো ক্ষতি সাধন করে না। তো লালাগ্রন্থিতে তারা চুপচাপ সুপ্ত অবস্থায় থাকতে পারে। কিন্তু যখন কোনো মশকি আমাদের কামড়ায়, মশকি নিজেও জানে না যে আমার লালাগ্রন্থির মধ্যে এরকম ম্যালেরিয়া পরজীবী আছে, এটা কিন্তু মশকি নিজেও জানে না। বুঝতে পারছো? তো ও যখন হচ্ছে আমাদেরকে কামড় দেয়, মানে হুল ফুটায়, তখন ও একটা কাজ করে। কাজটা হলো এই যে যখন সে সুইটা ফুটাবে তখন তার আগে সে ওই লোমকূপের গোড়া খুঁজে। দেখবে যে মশা কিন্তু বসার পর একটু হাঁটাহাঁটি করে। কেন করে? ও লোমকূপের গোড়া খুঁজে, কোথায় লোমকূপের গোড়া আছে। তো ওই গোড়াটা যখন পায় তখন ওই গোড়ায় একটু লালা ফেলে। লালা ফেললে 40 সেকেন্ডের জন্য আমাদের ওই জায়গাটা অবশ হয়ে যায়। 40 সেকেন্ড ওখানে কোনো সেন্স কাজ করে না। হ্যাঁ, 40 সেকেন্ড না বলি লাগে কখন আর কখন লাগে না সেটা বলছি। যে যদি সে লালা ফেলে লোমকূপের গোড়ায়, তাহলে তুমি আসলে বিন্দু পরিমাণ টের পাবে না। কিন্তু কখন লাগে? যখন সে জামার উপর দিয়ে কামড়ায়, অথবা লোমকূপের গোড়ায় সুইটা ফুটায়নি, সে ত্বকে লালা ফেলছে, তখন সুই ফুটাইছে, তাহলে তোমার ব্যথা লাগবে। তুমি কি এরকম কখনো দেখোনি? অনেকক্ষণ ধরে রক্ত খাচ্ছিল, তুমি বুঝোইনি, পরে মারছো তখন ধরে রক্ত, হাতে রক্ত, তাই না? তার মানে কি ওইটা হলো অপারেশনটা সাকসেসফুলি হয়েছে। অপারেশনটা সাকসেসফুলি হয়েছে বলে তুমি টের পাওনি। তো এখন মনে করো লাগছে, তার মানে যেটা লাগছে সেটা আসলে ত্বকে সুইটা ফুটাচ্ছে, অথবা জামার উপর দিয়ে সুইটা ফুটাচ্ছে। জামার উপর দিয়ে সুই ফুটালে ও কিন্তু বুঝতে পারে না। আবার তড়িঘড়ি করে অনেক সময়, মশকিরা বুঝে যে আমি যদি এদিক সেদিকে আমাকে মারবে, এটা নাকি মশকি বুঝে। এই জন্য মশকিরা সাধারণত যখন কামড় দিতে আসে তখন ঘুমন্ত ব্যক্তিকে কামড় দিতে গেলেও আগে টেস্ট করে সে ঘুমায় আছে কিনা। এই জন্য কানে টানের কাছে বাবা করে আগে ডাকে, বুঝছো? যদি দেখে যে কোনো সাদা শব্দ নাই তখন ওরা নিশ্চিন্তে খায়। তখন তারা লোমকূপের গোড়াতেই তোমার লালাটা দেয় এবং খুব সুন্দরভাবে রক্তটা খেয়ে নিতে পারে। তো এই জন্য দেখবা কখনো লাগে কখনো লাগে না। তো লাগে না তখনই যখন সে লোমকূপের গোড়াতে সুইটা না ফুটে ত্বকে সুই ফুটে, তখন লাগে। আর লাগে না তখনই যখন হচ্ছে লোমকূপের গোড়ায়, ওখানে লালা দেয়। ও যে লালা দিয়েছে, এই লালা দেওয়ার উদ্দেশ্যটা কি? লালা দেওয়ার উদ্দেশ্য আমরা যেন ব্যথা না পাই। কিন্তু ও কিন্তু জানে না আমাদের উপকার করতে যে ও কিন্তু বিশাল একটা ক্ষতি করে ফেললো, এটা কিন্তু ও জানে না, তাই না? ওর জানার কথাও না। ও আমাদের উপকার করার জন্য কিন্তু লালাটা দিল। দেওয়ার পরে কি হলো যে মশকির যে লালাগ্রন্থিতে সেখানে কিন্তু জানাইছিলে কি? হ্যাঁ স্যার, আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম। $1 million হয়ে গেছে। তাহলে মশকির লালাগ্রন্থিতে 3,26,000 ম্যালেরিয়া পরজীবী থাকে। ম্যালেরিয়া পরজীবী থাকে। তো 3,26,000 ম্যালেরিয়া পরজীবীর মধ্যে মাত্র হচ্ছে 10%, এগুলো আর কি এমসির জন্য, মাত্র 10% আমাদের রক্তস্রোতে আসে। 10% হয় 15,000, যেটা আমার এখানে নাই, এটা অন্য বই আছে। 15,000 ম্যালেরিয়া পরজীবী আমাদের রক্তস্রোতে চলে আসে। 15,000 ম্যালেরিয়া পরজীবী আমাদের রক্তস্রোতে চলে আসে। আমি কিন্তু গল্পের পাশাপাশি নোট করতে বলছি। হ্যাঁ, 10%, 10 30 মানে বললাম যে 3,26,000 ম্যালেরিয়া পরজীবী। হ্যাঁ, এগুলো কোথায় থাকে? লালাগ্রন্থিতে। 30,000 বলিনি। হ্যাঁ, এটা হলো ম্যালেরিয়ার লালাগ্রন্থিতে থাকে, ঠিক আছে? আচ্ছা, বই ভেদে একটু ভিন্ন হতে পারে। আর 15,000 হচ্ছে আমাদের রক্তস্রোতে আসে। যখন যে হুলটা ফুটাই, তো ফুটানোর আগে যে লালা দিল না, ওই যে লালা দিয়েছে, ওই লালার মধ্যেই তো ম্যালেরিয়া পরজীবী আছে। তো ওই ম্যালেরিয়া পরজীবী তখন রক্তস্রোতে ঢুকে যায়। 10% লালা দেয়, আসে হলো 15,000। 10% লালা ক্ষরণ করে, আসে হচ্ছে 15,000। বুঝতে পেরেছো? 15,000 আসে। তো এই 15,000 ম্যালেরিয়া পরজীবী যখন আসে তখন ওই ম্যালেরিয়া পরজীবীর নাম ম্যালেরিয়া পরজীবী কিন্তু হয় না। যেমন ধর একটা মানুষ পৃথিবীতে যখন জন্মায় তখন কি ওর নাম হয় যে আমাদের বাসায় একটা মানুষ জন্মাইছে? নাম কিন্তু হয় না। মানুষ কি আর নাম থাকে? তখন নাম থাকে যে শিশু, আমার একটা বাচ্চা জন্মাইছে, তাই কি না? কেউ কি বলে যে আমাদের বাসায় একটা মানুষ জন্মাইছে? তোমাদের যখন বাবু হয় তখন বলবো জানো আমার একটা মানুষ হয়েছে, এটা তো বলবো না, তাই না? তখন বলবো যে আমার একটা বাচ্চা হয়েছে, তাই না? তাহলে আমার না, আমার বইয়ের বলবো। হ্যাঁ, তো এখন কথা হলো, যাই হোক,
তো এখন কথা হলো যে ম্যালেরিয়া পরজীবী আমভাবে ম্যালেরিয়া পরজীবী, যেমন আমভাবে সবাই আমরা মানুষ, তাই না? কিন্তু হচ্ছে যখন হয় তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে এটা আমরা বলবো কি, তখন আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী যেটা ঢুকলো আর কি, এর নাম কিন্তু আর ম্যালেরিয়া পরজীবী না, এর নাম হলো স্পোরোজয়েট। হ্যাঁ, কেন এরকম নাম হলো? হ্যাঁ, স্পোরোজয়েট নাম হয়, তখন আর এর নাম কিন্তু ম্যালেরিয়া পরজীবী হয় না। হ্যাঁ, ম্যালেরিয়া পরজীবীর বৈশিষ্ট্যগত কারণে এই নামগুলো হয়েছে, যেমন ছোট্ট বাচ্চা শিশু বৈশিষ্ট্যগত কারণে খুবই ছোট, তাই ওকে আমি মানুষ না বলে আলাদা একটা নাম দিচ্ছি, তাই না? আলাদা একটা নাম দিচ্ছি। তোমরা সবাই হচ্ছে যে মানুষ, কিন্তু তোমাদের আলাদা একটা নাম আছে যে তোমরা হলো স্টুডেন্ট, তাই না? এরকম আর কি, বৈশিষ্ট্যগত কারণে নামগুলো ভিন্ন। তাহলে প্রথমে যখন ঢুকে তখন এর নাম হয় স্পোরোজয়েট, বৈশিষ্ট্যগত কারণে স্পোরোজয়েট। কেন স্পোরোজয়েট নাম? যে যেই ম্যালেরিয়া পরজীবীটা ঢুকে আমাদের শরীরে, সে কিন্তু বাইরে একটা স্পোর নিয়ে ঢুকে, বাইরে একটা স্পোর নিয়ে ঢুকে, ভিতরে কিন্তু মনে করো আছে কি ম্যালেরিয়া পরজীবীর যে নিউক্লিয়াস পরিস্থিতি সব আছে। এখন এইটার বাইরে কি আছে, একটা স্পোর আছে, যে লালটা মনে করো স্পোর, স্পোর সহ ঢুকে। জয়েট মানে কি? জুন, জুন মানে কি? প্রাণী, জুন মানে প্রাণী। তাহলে স্পোর মানে মানে স্পোরধারী প্রাণী, স্পোর মানে শক্ত আবরণ, স্পোর মানে কি? শক্ত আবরণ, শক্ত আবরণযুক্ত প্রাণী, এটাকে বলা হয় স্পোরোজয়েট। তাহলে এটাকে কিন্তু সরাসরি ম্যালেরিয়া পরজীবী আর বলছি না, কেন বলছি না? বৈশিষ্ট্যগত কারণে। তাহলে এই স্পোরোজয়েট প্রাথমিক অবস্থায় যখন রক্তস্রোতে ঢুকে তখন নাম হয় কি? স্পোরোজয়েট। এখন এই স্পোরোজয়েট রক্তস্রোতে যখন আসবে, আসার পর আমাদের শ্বেতকণিকা কোনো রকম প্রতিরক্ষা ব্যবস্থা নেবে না। আমাদের শ্বেতকণিকা যখন স্পোরোজয়েট ঢুকবে, ঢোকার পর আমাদের যে শ্বেতকণিকাগুলো আছে, সেনাবাহিনীর যে সোলজারগুলো আছে, এই সোলজারের কোনো বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজেপি বলো বা সেনাবাহিনী, আর্মি বলো, কমান্ডো বলো, কেউ কোনো ব্যবস্থা নেবে না। কেন নেবে না বলতো? ক্ষয়ের জন্য যদি আসে। হ্যাঁ, প্রশ্নটা হলো স্পোরোজয়েট যখন রক্তস্রোতে আসে, এটা তো একটা বহিরাগত জীবাণু, তাই না? তো বহিরাগত জীবাণু আসলে শ্বেতকণিকা কিন্তু রিয়াকশন দেখায়, তাই না? ভক্ষণ করে অথবা মিসাইল ছুড়ে মেরে ফেলে। কিছু শ্বেতকণিকা কি বিভিন্ন ধরনের প্রোটিন নিঃসরণ করে মিসাইলের মতো, অ্যান্টিবডি, যেটাকে বলে অ্যান্টিবডি। হ্যাঁ, বলো প্রশ্নটা। না, শ্বেতকণিকা কেউ ধ্বংস করে না। স্পোরোজয়েট যখন রক্তস্রোতে ঢুকে, ক্ষয়ের জন্য যদি এই কোশ্চেন হয়, স্পোরোজয়েট যখন রক্তস্রোতে আসে তখন কেন শ্বেতকণিকা তাকে কিছু বলে না? না, তাও না। এবার আমি বলি, না বেশি শক্তিশালীও না, তখন ও খুবই নিরীহ। হ্যাঁ হ্যাঁ, খুবই নিরীহ, তাই শ্বেতকণিকা ও শত্রু হবে না। আচ্ছা, মানে আশ্রয় দেয় তাও না। ব্যাপারটা হলো, মনে রাখবা, যে কোনো জীবাণু, প্রত্যেকটা জীবাণুর বাইরে তার সহচিহ্নিত একটা অংশ থাকে, সেই সহচিহ্নিত অংশের নাম হলো অ্যান্টিজেন। সহচিহ্নিত অংশের নাম কি? অ্যান্টিজেন। অ্যান্টিজেনের সরল বাংলা অর্থই কিন্তু বহিরাগত বস্তু, তার পোশাক থাকে। যেমন সব দেশের সেনাবাহিনীর একটা আলাদা আলাদা পোশাক, ওই পোশাক দেখে কিন্তু বোঝা যায় এই আমাদের সৈনিক ও তাদের সৈনিক, তাই না? ওই পোশাক দেখে চেনা যায়। তো এখন হচ্ছে যে স্পোরোজয়েট যে আসছে, ও কিন্তু খুবই চালাক, ও হচ্ছে যাতে করে ওর যে অ্যান্টিজেন, এই যে অ্যান্টিজেন আছে কোথায়? এখানে ধরো অ্যান্টিজেন আছে, এর ভিতরে আছে, কিন্তু বাইরে তো স্পোরোজয়েট। অ্যান্টিজেন তো এখানে আছে, অ্যান্টিজেন মনে করো, কিন্তু তার বাইরে যে স্পোর আছে, পোশাক আছে, ওই পোশাকে তো কোনো অ্যান্টিজেন নাই। যখন পোশাকে কোনো অ্যান্টিজেন নাই, তখন রক্তস্রোতে যখন ঘুরে বেড়াচ্ছে, তখন শ্বেতকণিকা ওকে একটা খাদ্য কণা মনে করে, তো খাদ্য কণাকে কি বলবে? বুঝে গেল? কিছু বলার আছে? যেমন মনে করো সীমান্ত অঞ্চলে যদি বাংলাদেশেরও যে বিজিবি আছে, সীমান্ত অঞ্চলে যদি পোশাকধারী কেউ, মায়ানমার হোক, ভারত হোক, পোশাকধারী কেউ যদি ঢুকতে আসে, তাই না? তাহলে পোশাকি ভিন্ন যখন দেখবে তখন ফায়ার করবে, আর নিজের শরীর হলে কিছু বলবে না, তাই না? তো আমাদের শ্বেতকণিকার নিয়ম হলো, নিজের কোষেও তো অ্যান্টিজেন আছে, এদেরকে জন্ম থেকে চিনে, তাই কিছু বলে না, মনে করো এটা আমাদের জনগণ। কিন্তু যখনই ভিন্ন জনগণ, ভিন্ন কেউ ঢুকে, তখনই তাকে হচ্ছে আক্রমণ করে। তো যখন হচ্ছে স্পোরোজয়েট ঢুকছে, ওর তো বাইরে কোনো পোশাক নাই, অস্ত্র নাই, নিরীহ। তো পোশাক অস্ত্র নাই, নিরীহকে তো শ্বেতকণিকা কিছু বলবে না। 5 টাকা দাও। তোমার আরে কই ব্যাগ কই?
না না ওটা টাকা থেকে বান্ধবী কে বলি 300 টাকা পাঠাছে বান্ধবীটা একদিন ছাড়াই কিছু টাকা আছে হ্যাঁ স্যার আমি সাক্ষী আমার সামনে উঠেছে আমার দুইজনের সামনে উঠেছে এটা বলতে কি দুইজনের সামনে উঠেছে টাকা আছে না দেখো এটা আছে আচ্ছা আচ্ছা দেখো আবার সবাই সাবধান হবে তাহলে বোঝা গেল তাহলে উত্তরটা হবে এরকম যে স্পোরোজয়েট হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর বাইরে একটা স্পোরধারী রাসায়নিক উপাদান থাকে যেখানে কোনো অ্যান্টিজেন থাকে না আর অ্যান্টিজেন না থাকার কারণে শ্বেতকণিকা তাকে খাদ্য কণা মনে করে তাকে বহিরাগত জীবাণু মনে করে না তাই তাকে কোনো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না বুঝা গেল এইগুলো বিষয় ঠিক আছে আচ্ছা এখন যে পুলিশের থানাতে তুমি যদি পুলিশের পোশাক পরে যদি তুমি ঢুকো পিস্তল পকেটে হাতে বন্দুক হাতে ঢুকো তোমাকে কিছু বলবে বলবে না কিন্তু ভিন্ন তুমি স্বাভাবিক ড্রেস করে পিস্তল ঘোরাতে ঘোরাতে থানায় যাও তখন কিন্তু তোমাকে আর কোনো জিজ্ঞাসাই করবে না খেলনা পিস্তল দিতে হয় জিজ্ঞাসা করবে ডাইরেক্ট গুলি করবে না ওই সুযোগ দিবে না মানে দেয় যদি আগে আগে গুলি করবে না নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের নিরাপত্তার জন্য মারা যায় এমনি জুলাই যেটা হয়েছে সেটা তো নিজেদের নিরাপত্তার জন্য মারেনি বলেই তো বহির্বিশ্ব এটা খুব ইয়ে হয়েছে কারণ ওদের কাছে তো অস্ত্র ছিল না ঠেলছে এইটার কারণে গুলি করছে সরাসরি ওটা ধরো বেশি নিন্দিত হয়েছে কিন্তু যদি ধরো সাধারণ জনগণের অস্ত্র হাতে আসে তখন মারা যায় তো তাহলে স্পোরোজয়েট গুলা ওই যে স্পোর থাকার কারণে কিছু বললো না এখন ও ডাটে ঘুরে বেড়াচ্ছে কত সময় ঘুরে বেড়ায় এটা কিন্তু 2/2 রকম আছে আবুল হাসান আছে রক্তস্রোতে 30 মিনিট ঘুরে বেড়ায় বুঝছো আর মাঝে দেওয়া হয়েছে 30 থেকে 45 মিনিট ঘুরে বেড়ায় এখানে 30 মিনিট তো সব দিতে যায় না না আগে গল্প শোনো পরে সব উত্তর পেয়ে যাবে এটা গল্প ওই পড়া এখন আসল গল্প শুরু হবে যুদ্ধ যখন শুরু হবে তখন আসল গল্প শুরু হবে আচ্ছা তাহলে 30 মিনিট থেকে 45 মিনিট রক্তস্রোতে ঘুরে ঠিক আছে মনোযোগ দাও পরের অংশটা তো পাবা গল্পে 30 থেকে 45 মিনিট কি করে রক্তস্রোতে ঘুরে বেড়ায় তো শ্বেতকণিকার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে শ্বেতকণিকা কিছুই বলছে না খাদ্য কণা ভাবছে ওর পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে গায়ের সাথে গা লাগায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাও কিছুই বলছে না কারণ ও জানেই না যে এটা হলো বহিরাগত শত্রু তাই কিনা কিছু বলছে না এখন 30 থেকে 45 মিনিট ঘোরাঘুরির পর তারপর এবার যকৃতে যাবে কেন যাবে এইটারও একটা কোশ্চিন আছে ক্ষয়ের জন্য আসতে পারে সেটা হলো যে স্পোরোজয়েট গুলা রক্তস্রোতে ঘোরাঘুরি করতেছিল আসলে সে রক্ত প্রবাহিত চলছে ওই প্রবাহে ঘোরাঘুরি করতে করতে সে হচ্ছে এক জায়গা থেকে খাবার গন্ধ পায় খাদ্য খাবারের গন্ধ পায় হ্যাঁ যকৃতের মধ্যে প্রচুর রাসায়নিক বিক্রিয়া ঘটে তো এখানে তো 500 রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে ওই বিক্রিয়াতে ঘটছে বিক্রিয়া মানে কি রান্না বাড়া হলে তার বাষ্প টাষ্প বাইরে একটু বের হবে তো নাকি কোথাও যদি ধরো গরুর ভুনা ইয়ে হচ্ছে বা খাসি হোক যাই হোক ভালো খাবার হলে কি একটু গন্ধ বাইরে আসবে না তো ওরকম বাইরে যখন ওই গন্ধটা আসে মানে রক্ত স্রোতে যখন গন্ধটা চলে আসে তখন ওই স্পোরোজয়েটের নাকে লাগে ওদের তো নাক নাই তো ওদের যে জিনগুলো আছে ওই জিনগুলো ফিল করে তো জিনগুলো ফিল করে যে আরে অমুক জায়গা থেকে খুব বেশি পরিমাণে কি আসছে যে সেন্ট পাওয়া যাচ্ছে তখনই 30 থেকে 45 মিনিটের মধ্যে যখন এই গন্ধটা পাই তখন 30 থেকে 45 মিনিট পর এবারও যকৃতে যায় এই যাওয়ার প্রক্রিয়াকে বলে ক্যামোট্যাক্সিস এইটা হলো জ্ঞানমূলক কোশ্চেন ক্যামোট্যাক্সিস এর বাংলা অর্থ কি ক্যামোট্যাক্সিস এর বাংলা অর্থ কি ক্যামোট্যাক্সিসের বাংলা অর্থ কি ক্যামো মানে কেমিক্যাল ট্যাক্সিস মানে হলো যাত্রা মানে কি কেমিক্যালের প্রতি সাড়া দিয়ে যে যাত্রা কেমিক্যালের প্রতি সাড়া দিয়ে ম্যালেরিয়া পরজীবী বা স্পোরোজয়েটে যকৃতে যে যাত্রা হয় এটাকে বলা হয় ক্যামোট্যাক্সিস এমসিকিউ আসে এইভাবে স্যার এটা বাংলা কি বললেন ক্যামো মানে কেমিক্যাল বা রাসায়নিক বস্তু আর কি হ্যাঁ তাহলে ক্যামো মানে কেমিক্যাল আর ট্যাক্সিস মানে যাত্রা মানে কেমিক্যালের প্রতি সারা
পেয়ে যে যাত্রা দেয় আর কি, এই ম্যালেরিয়া পরজীবী স্পোরোজয়েট, এটাকে বলা হয় ক্যামোট্যাক্সিস। এখন ক্যামোট্যাক্সিস প্রক্রিয়ার মাধ্যমে সে কোথায় গেল? যকৃতে গেল। কত সময় পরে গেল? 30 থেকে 45 মিনিট পরে যকৃতে গেল। ঠিক আছে, এবার মনোযোগ দাও, এখন বইয়ের দিকে দেখো না, বইয়ে সব পরে পাবা, হয়তো একটু আগে আর পরে। হ্যাঁ, না বই না, গল্পই। এখন দেখো, এখন আসল গল্পের আগে তো প্রথমে একটু ভূমিকা হয়, এগুলো ভূমিকা, কিন্তু আবার বইয়ের মধ্যে সবই আছে। আচ্ছা, এখন দেখো, এইবার যকৃতের মধ্যে যখন ঢুকবে, তখন যকৃতের মধ্যে ঢুকে যকৃতের খাদ্য খাওয়ার খেয়ে এর যে বংশবিস্তার, এই বংশবিস্তারকে বলা হয় অযৌন জনন। এটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি। এটা একটু বাংলা জানো, হেপাটিক সাইজোগনি, অর্থাৎ যকৃতের মধ্যে হেপাটিক সাইজোগনি কাকে বলে? তাহলে বলবো যকৃতের কোষের মধ্যে ঢুকে ম্যালেরিয়া পরজীবী বা স্পোরোজয়েটের যে বংশবিস্তার, তাকে বলা হয় হেপাটিক সাইজোগনি। সাইজোগনি মানে অযৌন জনন। এটা স্যার প্রি এরিথ্রোসাইটিক, ওগুলো তো এখন আসেনি, বললামই তো সবই আসবে ওটা আস্তে আস্তে। একসাথে আছে, তাহলে আলাদা না না, আলাদা করতে হবে, কেবল ঢুকলো, প্রি তো পরে। এখন বললাম যে বই দেখো না, তবে এটা বিশ্বাস রাখো, বই দেখো না, কিন্তু হয়তো এক লাইন আমি এখন আগে আছি, এক লাইন পরে ওখানে চলে যাবো। ধৈর্য ধরো, খালি গল্পটা শোনো মনোযোগ দিয়ে। কারণ কি জানো, পড়ার থেকে শুনলে, গল্পই হোক আর পড়াই হোক, যদি মনোযোগ দিয়ে শোনো, এটা যত তাড়াতাড়ি তোমার ব্রেনে সেভ হবে, বলছি অর্থটা, যত তাড়াতাড়ি সেভ হবে, পড়লে অত তাড়াতাড়ি সেভ হবে না। এই জন্য এখন বই চেক করতে আমি বলিনি তো। হ্যাঁ, এখন খালি গল্পটা শোনো। তুমি হয়তো এক লাইন পরের কথাটা বলছো। হ্যাঁ, যেমন আমি বললাম যে 30 থেকে 40 মিনিট যকৃত থেকে ঘুরে বেড়ায়। একজন বললো যে ঘুরে বেড়ায়, কিন্তু তারপরে তো যকৃতে যায়, সেটা তো আমি বলবো, পরে বলবো, তাই না? কিন্তু আগে তুমি 2 লাইন লাফায় চললে তো গল্পের মূল ইয়েটাই বুঝবে না। আর গল্প তত বেশি গল্পের মতো মনে হবে যদি তোমরা 100% মনোযোগ দাও, যদি তোমরা 100% মনোযোগ দাও। বুঝতে পারছো? যে তোমরা তখন প্রাইমারিতে পড়ো না, তোমরা কি জানো যে একটা অতিথি যদি বাসায় আসে, তো অন্তত হ্যাঁ পরে শুনে নিও, একটা অতিথি যদি বাসায় আসে, এটা হলো একটা ভদ্রতা। হ্যাঁ, তোমরা তো পড়াশোনা করছো, তাই না? এটা একটা ভদ্রতা। প্রথম অতিথি আসছে তোমার বাড়িতে, মনে করো প্রায় আসে, সেটা ভিন্ন কথা, কিন্তু হলো প্রথম যখন অতিথি আসে, তখন হলো তোমাদের ভদ্রতা, তোমাদের এটা হচ্ছে শিখতে হবে। তোমরা স্টুডেন্ট, পড়াশোনা করছো, এইটুকু ভদ্রতা তো শিখতে হবে, তাই কি না? তো প্রথম অতিথি আসে যখন, তখন তার সাথে একটু ভালো ব্যবহার করতে হয়। ঠিক আছে? তো তোমরা এই শিক্ষাটা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু নিতে হবে, তাই না? তোমরা তো সবসময় আপনার মধ্যে কত সময় আর থাকো, সেই জন্য আমি বলি যে গতদিন একটা স্টুডেন্ট আসছিল, সে কিন্তু অতিথির মতো প্রথম আসছে, নতুন আসছে। ঠিক আছে, তোমরা তার সাথে ভালো আচরণ করনি, কারণ ওইটা দিন না, ওইটা আমি সবার আগে বলছি। তোমরা মানে কেন, যে এটা হলো একটা ভদ্রতা, যে নতুন একজন আসছে, এই সবাই শোনো, এটা শুনতে হবে, কারণ তোমরা হচ্ছে তো আরো বড় হওয়া, তাই না? তোমাদেরকে যদি খারাপ বলে, আমারও তো খারাপ লাগবে, তাই না? যেমন হচ্ছে যে ওই সেতু নামে একটা ছেলে আমার কাছে প্রাইভেট পড়ছিল। হ্যাঁ, তারপরে বুয়েটে পড়াশোনা করছে, মেডিকেল টার্গেট ছিল না, ওর বায়োলজি হলো 4th সাবজেক্ট ছিল। হ্যাঁ, বুয়েটে পড়ছিল। এখন ওই যে আবরার হত্যায় সেতু হলো জড়িত ছিল। হ্যাঁ, তা আমাকে এলাকার একজন বলছে, তোমার ছাত্র এই কাজ করে বেরোলো। তারা চিন্তা করলো। হ্যাঁ, তাহলে আমার কাছে পড়ছে, আমি কি ওকে এই শিক্ষা দিচ্ছি তুমি আবরারকে ধরে মারো, এটাকে আমি এই শিক্ষা দিব বলো? তা আমার দোষ হয় কি হবে? তো এই জন্য বলছি যে তোমাদের শিক্ষার জন্য বলছি যে দেখো, নতুন কেউ অতিথি আসলে তার সাথে ভালো আচরণ করতে হয়, ভালো ব্যবহার করতে হয়। প্রথম দিন যে আসলো, সে হলো এসে, তো তাহলে সে প্রথম দিন আসছে, তাই না? তো এসে সে কিন্তু সরাসরি যে কথাটা বললো, আমারও খারাপ লাগলো, তোমাদেরও খারাপ লাগে শুনবে। এটাই বললো যে আপনার স্টুডেন্টরা তো খুবই অসভ্য, তো আমি এই ব্যাচে পড়বো না, আমাকে অন্য ব্যাচে ক্লাস করছে। এটা তো আমারও শুনতে খারাপ লাগলো। কারণ কি জানো, তোমরা যতই কথা বলো, অন্তত পক্ষে ভদ্রতার খাতিরে আমি ছেলেদের কাছ থেকে এটা আশা করছিলাম, নতুন একজন আসছে, ভদ্রতার খাতিরে হলো তোমাদেরকে কিন্তু একটু ধৈর্য ধারণ করা উচিত ছিল, অন্তত শেষ 10 মিনিট, তাই কি না? এখন মারা বা বকার দিন কিন্তু আর নাই, তাই না? আছে কি? নাই কিন্তু। তো আমি ব্যর্থ আসলে, এটা তোমাদের দোষ না, আমি বলবো আমারই দোষ। আমি তোমাদেরকে বুঝাইতে পারছি না যে তোমরা পড়াশোনায় মনোযোগ দিচ্ছ না, তোমরা হচ্ছে ক্লাস টাইমে অনেক কথা বলো আর কি।
তো তোমরা যদি অনেক কথা বলো এটা আমাকে কষ্ট দেওয়া হয় এই আর কি। এবং আমার পড়া আমার ডেলিভারি কিন্তু সেটা কিন্তু তখন অত ভালো হবে না, তোমরা যখন কথা বলবে আর কি, বুঝতে পারছো? যে আমার কাছে যারা ভালো স্টুডেন্ট অতীতেও যারা পড়ছে, যারা ডিএমসিতে পড়তে টড়ছে, তারা এখন আমাকে কল দেয় এবং হলো তারা আমাকে এখনো বলে যে আপনার মতো টিচার আমি জন্ম থেকে আর কাউকে পাইনি, এরকমই বলেছি। কিন্তু তোমরা যদি অমনোযোগী হও তাহলে তো তোমরা আমার আসল ডেলিভারিটাও পাবা না, এবং আমারও কিন্তু পড়াটা ওইভাবে আসবে না, মাথার মধ্যে আসবে না, তাই না? তো এই জন্য তোমরা একটু, আমি অনুরোধ করবো যে তোমাদের জরিমানা হওয়াটা বড় কথা না, তোমরা হচ্ছে একটু মানে ক্লাসটাকে একটু চুপ থাকার চেষ্টা করবা, মানে তোমাদেরই তো ক্ষতি, তাই না? তো এই জন্য তোমরা একটু দেখো যে তুলনামূলকভাবে মেয়েরা কিন্তু অনেক সহনশীল, এবং অন্তত আমি আশা করছিলাম শেষ 10 মিনিটও তোমরা পারলা না অতিথির সাথে ভালো ব্যবহার না করতে। আমার তো ভয় হচ্ছে, আমি তোমরা প্রতিষ্ঠিত হলা, তোমাদের বাসায় আমি বেড়াতে গেলে তোমরা তো এরকমই করবা, হ্যাঁ না? আমি তো যেতে পারবো না, আমি যদি তোমাদের ম্যাডামকে নিয়ে যাই তাহলে তো খারাপ ব্যবহার করবো, তাহলে তো ঢুকতে পারবো না। কিন্তু আমি মেয়েদের বাসায় হয়তো যেতে পারবো, কারণ মেয়েরা তো এরকম করতেছে না, তাই কি না? এই তোমরা এরকম করবো নাকি তোমাদের বাসায়? না, দেখছো? তাহলে এখন অতিথি আসছিল তো অন্তত ওই দিনটা, তাই না? তাহলে এটা কি হলো আবার, তোমরা কিন্তু আমার ক্ষতি করলা, তোমরা কিন্তু আমার ক্ষতি করলা, বুঝতে পারছো? অজান্তেই আমার ক্ষতি করে ফেললা। কি ক্ষতি করলা? ও কিন্তু এটাই ভাবলো, তাই না? তাই না? সবাইকে বলবে যে এইখানে এরকম হয়। তো তোমরা আমার দুর্বলতাকে, যে আমি তোমাদের উপরে কড়াকড়ি করি না, আমি তোমাদেরকে ভালোবাসি, তো এইটাই আমার অপরাধ হয়ে দাঁড়িয়েছে, তাই না? তারপরও সব দোষ আমারই, কারণ আমি তোমাদেরকে বুঝাইতে পারছি না, এটাই আর কি। যাই হোক, গল্পের মধ্যে আবার অন্য গল্প চলে আসতো। তারপরেও তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, হ্যাঁ? এখন কিন্তু আমি বই পড়তে বলিনি, বই পড়ার সময় কিন্তু তোমার 24 ঘন্টা আছে। এখন আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনো সাথে, হ্যাঁ? কারণ যেটা হয় কি, শয়তান কি করে জানো, যখন হচ্ছে আমি যখন বলবো যে আচ্ছা একটু তো আমি পড়ালাম, এবার তোমরা একটু বইটা পড়ে দেখো, তো তখন আর মনোযোগ দিয়ে বই পড়বে না, তখন মনে করো পড়ে দেখাবে, দিতে হবে, গল্প পড়বে, হ্যাঁ? আর এখন আমি বলতেছি, এখন বলছি পড়ো না, এখন শয়তান বলছে যে পড়, আর খালি পৃষ্ঠা কোন এরকম পৃষ্ঠা কোন শুনিস না, হ্যাঁ? এই হলো ব্যাপার, বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে যেটাতে আসছিলাম, হেপাটিক নামকরণটা হচ্ছে হেপাটো মানে যকৃৎ, হেপাটো মানে যকৃৎ, আর সাইজোগনি, হেপাটিক সাইজোগনি, সাইজোগনি মানে অযৌন জনন, সাইজোগনি মানে অযৌন জনন, সাইজোগনি মানে কি? অযৌন জনন, সাইজোগনি মানে অযৌন জনন, হেপাটিক সাইজোগনি। তার মানে হলো যে এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে পরীক্ষায়, যে হেপাটিক সাইজোগনির যে বর্ণনাটা। এখন এই হেপাটিক সাইজোগনি এটাকে ভাগ করা হয়েছে আবার প্রধানত দুইটা ভাগে, একটা হলো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, একটা হলো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। আমরা একটু ছবিটা খুবই সোজা, এবার একটু ছবির দিকে তাকাই, সবাই ছবির দিকে তাকাই, হ্যাঁ? তো ছবিতে দেখো যে ডান দিকে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি লেখা আছে, আছে না? আর একটা আছে একজো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরকম নাম কেন হলো? আলামিন বইয়ের দিকে তাকাও, এবার বইয়ের দিকে তাকাও। তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি নাম কেন হয়েছে? প্রি মানে তো পূর্বে, এরিথ্রো মানে লোহিত কণিকা বা লাল কণিকা, তার মানে লোহিত কণিকায় যাওয়ার পূর্বের যে ঘটনা, লোহিত কণিকায় যাওয়ার পূর্বের যে ঘটনা, এটাকে বলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। লোহিত কণিকাতে যায়নি, তার আগে যে ঘটনা ঘটাচ্ছে তাকে বলা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন যকৃতের মধ্যে যখনই স্প্রোজাইট ঢুকে যাবে না, তখন ওর নাম আর স্প্রোজাইট হলো না, ওর নাম কি হয়ে গেল? কিপ্টোজাইট। কেন কিপ্টোজাইট নাম হলো এটা একটু খেয়াল করো। যখনই যকৃতের মধ্যে ঢুকে গেছে তখন কিন্তু ওর নাম হয়েছে কিপ্টোজাইট। ওই যে বাইরে যে স্পোর সেটা কিন্তু আর নাই, বাইরে যে স্পোর সেটা কিন্তু নাই। যকৃত কোষের মধ্যে এমন পাওয়ারফুল এনজাইম আছে, যে এনজাইম কিন্তু ওই স্প্রোজাইটকে গলায় মালে সব শেষ করে দিচ্ছে, বুঝছো? ভ্যানিশ করে দিচ্ছে। তাহলে এখন এর নাম কি আর স্প্রোজাইট বলবো? এর গায়ে স্পোরই নাই, কিপ্টোজাইট। তাহলে এখন কিপ্টোজাইট নাম কেন হলো? কিপ্টোজাইট নামকরণ কেন হলো? খেয়াল করো যে কিপ্টোজাইট নামকরণ কেন হলো। তোমরা যদি অর্থগুলো বুঝো তাহলে কিন্তু একটু মনে থাকবে ভালো, বুঝছো? এখন বইয়ে তো ধরো এগুলো লেখা নাই যে কিপ্টোজাইট নাম কেন হলো, স্প্রোজাইট নাম কেন হলো, তাই কি না? আছে কি বই? নাই তো। তুমি কলেজে ক্লাস করবা, সেখানেও তোমাকে বলবে না, যে কলেজই হোক, ওই তো তোমাকে বলবে না। কিন্তু এটা রাজশাহী কলেজ হোক আর ময়লা কলেজ হোক আর সিটি হোক, তোমাকে বলবে না যে এটা কেন এরকম নাম হয়েছে, বুঝতে পারছো? তো এখানে নামগুলো জানলে তোমার মনে থাকার ক্যাপাসিটিটা বাড়বে, যদি কোনো যদি শুনো আর কি। তাহলে দেখো কিপ্টোজাইট নাম কেন হয়েছে, কেন এটা কিপ্টোজাইট আর বলা যাবে না? কিপ্টোস মানে লুকায়িত, কিপ্টোস মানে কি? লুকায়িত।
কারণ হচ্ছে এই যে স্টোজয়েডটা আসছিল এই তো লুকোনো অবস্থায় আসছিল এবং হচ্ছে যখন যকৃৎ কোষের মধ্যে ঢুকছে তখনও সে লুকাইতো। এখন কি রক্তস্রোতের মধ্যে আছে? একটা কোষের মধ্যে ঢুকে বসে আছে, সেজন্য নাম হলো লুকায়িত প্রাণী। সেজন্য নাম কি? লুকায়িত প্রাণী। এই লুকায়িত প্রাণী এখন যকৃৎ কোষের পুষ্টিগুলো খাবে। দেখো পুষ্টি খাওয়ার কারণে কি হবে, এর ভিতরে যে নিউক্লিয়াস অনেকগুলা হয়ে যাবে। বলা হচ্ছে নিউক্লিয়াসের বহু বিভাজনকে বলা হয় সাইজন্ট। নিউক্লিয়াসের বহু বিভাজনকে কি বলা হয়? সাইজন। নিউক্লিয়াসের বহু বিভাজন মনে রাখবা যে নিউক্লিয়াসের বহু বিভাজন হলো সাইজন, ঠিক আছে? নিউক্লিয়াসের বহু বিভাজন সাইজন। এবং দেখো নিউক্লিয়াসটা বিকৃতি হয়ে যাচ্ছে, কারণ কি? জায়গা পাচ্ছে না, সব পুষ্টি নিয়ে নিচ্ছে, নিউক্লিয়াস নষ্ট হয়ে যাচ্ছে। এর পরেরটার নাম কেন হলো ক্রিপ্টোমেরোজয়েট? তাহলে নামকরণটা কেন ক্রিপ্টোমেরোজয়েট হলো? খেয়াল করো, ক্রিপ্টো মানে তো লুকায়িত, তাই না? আর মেরোজয়েট মানে কি? মেরো মানে পাট অংশে ভাগ হওয়া। মেরো মানে পাট অংশে ভাগ হওয়া। কিভাবে পাট অংশে ভাগ হয়েছে? কারণ ধরো এখানে তো শুধু নিউক্লিয়াস ছিল, তাই না? সাইটোপ্লাজম কিন্তু আলাদা আলাদা গোটা মিশে ছিল, এবং সাইটোপ্লাজম গুলা পাট অংশে আলাদা আলাদা অংশে ভাগ হয়ে গেল। সাইটোপ্লাজম গুলো আলাদা আলাদা অংশে ভাগ হয়ে গেল। যেহেতু সাইটোপ্লাজম গুলো আলাদা আলাদা অংশে ভাগ হয়ে গেছে, এই জন্য এর নাম হলো ক্রিপ্টোমেরোজয়েট। মেরো মানে পাট অংশে ভাগ হওয়া, আলাদা আলাদা অংশে ভাগ হওয়া, এই জন্য নাম হচ্ছে মেরোজয়েট। তুমি বাংলাগুলো বলতে উল্টা পাল্টা লিখতে পারবে না। তুমি বাংলা জানো, উল্টা পাল্টা লিখবা না। তুমি বাংলা জানো, এটা মানেই হলো পাট অংশে ভাগ হওয়া, তাহলে আমি অন্য কিছু কেন লিখবো, তাই না? তুমি লিখবা ক্রিপ্টোমেরোজয়েট আলাদা আলাদা অংশে ভাগ হয়েছে। হওয়ার পরেই এবারে কিন্তু নিউক্লিয়াস নষ্ট হয়ে যায় এবং সব সাইটোপ্লাজম খাওয়া হয়ে গেছে, এখানে থাকে আর লাভ নাই। তখন ক্রিপ্টোমেরোজয়েট বের হয়ে আসলো। বের হয়ে এসেই সে সরাসরি লোহিত কণিকাকে আক্রমণ না করে আবার নতুন যকৃৎ কোষে আক্রমণ করে। এখন নতুন যকৃৎ কোষে যখন আক্রমণ করে তখন এর নাম হয় একজো ইরিথ্রোসাইটিক সাইজোগনি। একজো মানে বাইরে, তার মানে এই ঘটনাটা লোহিত কণিকার বাইরেই ঘটতেছে। এটা লোহিত কণিকার বাইরেই ঘটছে, এখনো লোহিত কণিকাকে খেতে যায়নি, এই জন্য এর নাম হলো একজো ইরিথ্রোসাইটিক সাইজোগনি, লোহিত কণিকার বাইরে। পরের স্টেপটা একটু ভিন্ন। পরের স্টেপ একই রকমভাবে দেখো ক্রিপ্টোমেরোজয়েট গেছিল, সাইজন হয়েছে, নিউক্লিয়াসের বহু বিভাজন হয়েছে, পরে মেটা ক্রিপ্টোমেরোজয়েট। মেটা মানে কি? পরবর্তী ক্রিপ্টোমেরোজয়েট। মেটা মানে পরবর্তী ক্রিপ্টোমেরোজয়েট। পরবর্তী ক্রিপ্টোমেরোজয়েটে যে নিউক্লিয়াস যারা বের হলো, এটা আবার দুই ধরনের হয়। এটা কিন্তু এই বই না, এটা আলিমের বই আছে। পরবর্তী যে মেটা ক্রিপ্টোমেরোজয়েটগুলো বের হয় তারা দুই ধরনের। একটা হলো মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েট, এটা একটু লিখতে হবে। একটা হলো মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েট, বই আছে, ছবিতে নাই। মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েট। এরপরে কিন্তু যুদ্ধ শুরু হবে। মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েট মানে শ্বেতকণিকার সাথে যুদ্ধ শুরু হবে, মেরোজয়েট। আর একটা হলো ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েট, এটা একটু বড়। হ্যাঁ, ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েট। দুই ধরনের জীবাণু বের হলো দ্বিতীয় স্টেপে। মনে রাখবা, যারা ছোটরা বলে না ছোট সাপের বিষ বেশি, এই আলামিনের শরীর খারাপ নাকি? আচ্ছা, তাহলে ছোট বলে না ছোট সাপের বিষ বেশি, বলে না ছোট সাপের বিষ বেশি, বলে কিনা? ছোটটা মনে রাখবা। হ্যাঁ, ছোটটা কি করবে? ছোটটা লোহিত কণিকা খাওয়া সব করবে। আর বড় যে সে বলবে না আমার বয়স হয়ে গেছে, মোটা হয়ে গেছে, আমি আর কোথাও যাবো না, আমি এখানেই থাকি। হ্যাঁ, এরকম। আর যে ছোট বলবে আমি কেবল তরুণ, আমি একটু ঘুরে ঘুরে বেড়াই, তো ছোটটা সাহস বেশি, বলে না ছোট সাপের বিষ বেশি। এইবার ছোটটা সরাসরি যকৃৎকে রক্তস্রোতে লোহিত কণিকা খাওয়ার জন্য যাবে। যেই মাত্র লোহিত কণিকা খাওয়ার জন্য যাবে, শ্বেতকণিকা যাবে দেখে ফেলবে। কারণ এখন কি স্পোর আছে? এখন কি স্পোর আছে? নাই। হ্যাঁ, কিন্তু এখানে তো স্পোর কথা লেখা নাই। স্পোর কথা লেখা আছে? হ্যাঁ, এটা হলো ক্রিপ্টোমেরোজয়েটই, মেটা ক্রিপ্টোমেরোজয়েট। এখন কিন্তু যখনই লোহিত কণিকাতে এরা যাবে তখন কিন্তু এর নাম আর ক্রিপ্টোমেরোজয়েটও হবে না, কারণ এখন তো লুকাইতো না, তাই শুধু মেরোজয়েট। তাই কি হবে? শুধু মেরোজয়েট। এখন কি ক্রিপ্টো বলবো? ক্রিপ্টো মানে লুকাইতো, এখন তো লুকাইতো না। তাই দেখো পরের ছবিতে, লোহিত কণিকার ছবিতে এটার নাম কি দিয়েছে দেখো? মেরোজয়েট। দেখো নাম দিয়েছে কি? মেরোজয়েট। দেখছো? পরের পৃষ্ঠা উল্টো, পরের পৃষ্ঠার নাম দিয়েছে কি? মেরোজয়েট না নাম? মেরোজয়েট নাম কেন হলো? এখন কি ক্রিপ্টো দিব? হ্যাঁ, তুমি যদি বাংলা অর্থ না বুঝো ক্রিপ্টো দিয়ে দিবা। ক্রিপ্টো ভুল করে দিলে নাম্বার কাটা যাবে, কারণ ক্রিপ্টো তো না, এখন তো লুকাইতো না,
এখন প্রকাশ্যে ডাকাতি করতেছে, এখন তুমি কি বলবা কেন? এইবার মেরুজয়েটের সাথে শ্বেতকণিকার যুদ্ধ করতে, কারণ এতক্ষণ কিন্তু স্পোর্ট দিয়ে ঢাকা ছিল, দেখেনি, এইবার দেখে ফেলবে, কারণ এবার কিন্তু অ্যান্টিজেন গুলা সব আছে, এর গায়ের সাথে অ্যান্টিজেন আছে। এই অ্যান্টিজেন গুলা আমাদের কোষের অ্যান্টিজেনের সাথে মিলছে না, ভিন্ন পোশাক পরে আছে, তাই না? শ্বেতকণিকা যাবে খেপে, শ্বেতকণিকা বলবে তোরা কবে আসলি, খেয়াল তো করিনি, মানে তাই না? হঠাৎ করে কোটি ঢুকে যাবে, কিন্তু মানে বারবার বের হচ্ছে না, কোটি চলে আসবে, বীর বিক্রমে বের হয়ে চলে আসবে, বুঝছো? আসে লোহিত কণিকা খাবে, আবার এরই ফাঁকে শ্বেতকণিকার সাথে যুদ্ধ করবে। শ্বেতকণিকা এদেরকে ধ্বংস করার জন্য, জল কখন আসবে খেয়াল করো, শ্বেতকণিকা এদেরকে ধ্বংস করার জন্য পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। এবং পাইরোজেনের বাংলা অর্থ কি? হ্যাঁ, দেখো কি হয়, শ্বেতকণিকা কি করলো, পাইরোজেন ক্ষরণ করলো। হ্যাঁ, তাহলে পাইরোজেনের বাংলা অর্থ কি হবে বলো তো? পাইরোজেনের বাংলা অর্থ কি হতে পারে? পাইরোজেনের বাংলা অর্থ তাপ উৎপাদক প্রোটিন। পাইরোজেনের বাংলা অর্থ তাপ উৎপাদক প্রোটিন। পাইরোজেনের বাংলা অর্থ কি? তাপ উৎপাদক প্রোটিন। তোমরা মাঝে মধ্যে বন্ধুদের সাথে আলাপ করার সময় মাঝে মধ্যে একটু পড়াশোনা নিয়ে আলাপ করবে, এতে জ্ঞান বাড়বে। তুমি একটা জিনিস হয়তো জানো, ও হয়তো একটা জিনিস জানে না, আবার ও একটা জিনিস জানে, তুমি হয়তো জানো না। যেমন ধরো তুমি যদি তোমার বন্ধুদের বলো, আচ্ছা বলতো পাইরোজেন এর বাংলা অর্থ কি, মাতৃভাষায় পাইরোজেন এর বাংলা অর্থ কি, ও ধরো পারলো না, তোমার নিজের কাছে ভালো লাগে আমি পারি, ওই আবার তোমাকে ধরো দেখা যাচ্ছে একটা কিছু বললো, তুমি পারলা না, তাহলে কি তোমার জ্ঞান বাড়লো না? তাই কি না? ঠিক কি না? তাহলে এটা কি ভালো না? তুমি তোমার মনে থাকবে তো। তো তোমরা এটা বন্ধুদের সাথে মাঝে মধ্যে একটু বলবা যে ভিন্ন ধরনের কিছু, এটা তো ভালো লাগবে, পড়ার বাইরে, বইয়ে তো নাই, কিন্তু জানলা তাপ উৎপাদক। এখন দেখো এই তাপ উৎপাদক যে জিনিসটা, এটার কাজ হলো মেরুজয়েটকে ধ্বংস করা, কিন্তু দেখা যাবে মেরুজয়েট সংখ্যা এত বেশি, সেভাবে ধ্বংস করতে পারবে না। তখন শ্বেতকণিকা চিন্তা করবে যে এদেরকে তো ধ্বংস করা যাচ্ছে না, তাহলে তো সংখ্যা বাড়াতে হবে। শ্বেতকণিকার মধ্যে নিউক্লিয়াস আছে না, ও তখন বিভাজন ঘটাতে শুরু করবে, মাইটোসিস বিভাজন। তখন দেখা যাবে যে স্বাভাবিক অবস্থায় ধরো যে গড়ে আর কি 5-6 হাজার থাকে, 4,000 থেকে সর্বোচ্চ 11,000ও থাকে, কিন্তু যখন শ্বেতকণিকা যখন এদেরকে মারতে পারবে না, সংখ্যা বাড়তেই থাকবে, তখন সে 12,000 থেকে 22,000 শ্বেতকণিকা হয়ে যাবে। 12,000 থেকে 22,000 শ্বেতকণিকা হয়ে যাবে, 22,000। এতগুলা যখন হবে, তখন বেশি পরিমাণে পাইরোজেন ক্ষরণ হবে না? এই বেশি পরিমাণে পাইরোজেন ক্ষরণের মূল উদ্দেশ্যটা কি? যে আমাদের হেডকোয়ার্টারে জানানো, মস্তিষ্ককে জানানো যে বহিরাগত শত্রু দ্বারা আমাদের দেশ আক্রান্ত হয়েছে, আপনি কিছু একটা করেন, বুঝছো? তো তখন হাইপোথ্যালামাস হচ্ছে এই তাপ রিলেটেড এর সাথে জড়িত। হাইপোথ্যালামাসের কাছে পাইরোজেন যায়, টাচ লাগবে, ওরা তো ফোন দিতে পারে না, ওই রাসায়নিক পদার্থ হাইপোথ্যালামাসের টাচ লাগলে হাইপোথ্যালামাস বুঝে ফেলবে যে বহিরাগত দ্বারা আমাদের দেশ আক্রান্ত হয়েছে। তখন হাইপোথ্যালামাসের দায়িত্ব হলো শ্বেতকণিকাকে হেল্প করা, অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করা। যেমন ধরো এখন যদি হঠাৎ করে ধরো নদী পার হয়ে ভারতের সৈন্যরা ঢুকে যাচ্ছে মনে করো, তাহলে এখন তো আমরা তো ধরো যে এলোপাথারি দৌড়াদৌড়ি করবো, তাই না? তখন সেনাবাহিনী জানিয়ে যাবে, তাই না? বিজেপি জানিয়ে যাবে। তখন হচ্ছে যে যদি দেখে যে অনেক শূন্য, তখন কি হেডকোয়ার্টারে বলবে যে হ্যালো, এরকম ভারত হলো রাশিয়া আক্রমণ করছে। তখন কি করবে হেডকোয়ার্টার? তখন সাহায্য করবে না? সাহায্য করার জন্য প্রথমে বগুড়া ক্যান্টনমেন্টকে বলবে তুমি ওখান থেকে মুভ করো, তাই কি না? তখন বগুড়াতে বেশি শূন্য আছে, রাশিয়াতে কম। হ্যাঁ, না এটা তো ছাড়বেই, কিন্তু হচ্ছে যে সংখ্যা যদি বেশি দেখে তাহলে সাথে সাথে আবার সাহায্য চাইবে। অল্প হলে তো ধরো যদি 100-200 হয় তাহলে তো কোনো ব্যাপার না, জনগণে ঢেল মানে মেরে ফেলবে, তাই না? বেশি হলে তো ঠিক তেমনি ভাবে যে খবর যখন দিবে, তখন হাইপোথ্যালামাস গ্রন্থি তখন দুই ধরনের অস্ত্র সরবরাহ করবে। এটা কিন্তু মাঝেদার বই আছে, হাইপোথ্যালামাস, এইটুকু অংশ মাঝেদার বই আছে, হাইপোথ্যালামাস এরা তখন দুই ধরনের মিসাইল সরবরাহ করবে, হাইপোথ্যালামাস দুই ধরনের মিসাইল সরবরাহ করবে। একটা মিসাইলের নাম কি? একটা মিসাইলের নাম হলো মোনো অ্যামাইন। আচ্ছা দিয়েছে না, তাহলে গল্পের বাকিটুকু আলাদিন বলে পার্ট 2 আর কি। হ্যাঁ,
প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু সেনাবাহিনীর পারমাণবিক বোমার মতো কাজ করে। সেটা আমরা আগামী দিনে দেখবো যে পারমাণবিক অস্ত্র কিন্তু মারশিল করে দিবে এই মানে ওই হাইপোথ্যালামাস গ্রন্থি, বুঝছো? লাস্টে শুনবা কে জিতবে। যুদ্ধ যুদ্ধ তো চলছে, যুদ্ধ শেষ হবে পরশুদিন।